সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন, বাজেটের ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। চাপে থাকা অর্থনৈতিক বাস্তবতার বাজেটে মূল্যস্ফীতি নামানো কঠিন হবে মনে করে সিপিডি। বিনিয়োগ আনতে ব্রোকার নিয়োগ নয়, পরিবেশ উন্নয়নে গুরুত্ব ব্যবসায়ীদের। দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বাজেটে। অভিযোগ জামায়াতের। অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি মন্তব্য নাহিদ ইসলামের। কুষ্টিয়া সীমান্তে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। দুদেশ একসঙ্গে কাজ করলে সমস্যা থাকবে না, বাংলাদেশে পৌঁছে বলেছেন নতুন হাই কমিশনার ত্রিবেদী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে থাকছে বাজেট প্রসঙ্গ। নতুন বাজেট সব শ্রেণী পেশার মানুষের বাজেট বলে দাবি করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে ভিন্নধর্মী বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বাজেটের অন্তত ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে এমন প্রত্যাশা করছেন তিনি। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর ফলে দুর্নীতি কমবে বলেও মনে করছেন অর্থমন্ত্রী। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংশ্লিষ্ট মন্ত্রী সচিবদের নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই সংবাদ সম্মেলনে নতুন বাজেটকে ভিন্নধর্মী দাবি করে তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি করা। এজন্য দক্ষতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমবে। বাজেটে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পূরণ সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠান টার্গেট অনুযায়ী ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয় কঠিন হবে এমন মন্তব্য করলেও অর্থমন্ত্রীর আশা, স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার ও আওতা বাড়িয়ে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। আমাদেরকে যেই বিনিয়োগ, যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, তারা খেয়াল করেছে। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে, সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশন লাগবে। 4 ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম। কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নে অর্থমন্ত্রী জানান, মৌজা ভিত্তিক জমির দর যৌক্তিক করা হলেই এই সুযোগ বন্ধ হবে। বেতন ভাতা বাড়লে সরকারি কর্মচারীদের দুর্নীতিও কমবে। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তবে ব্যাংকটিকে অস্থির করার অপচেষ্টা চলছে। ইসলামী ব্যাংকের বোর্ড আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আমাদের কাছে যে সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা স্বাভাবিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। সৃজনশীল অর্থনীতি গড়ার পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর বিশ্বমানের পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
অর্থনীতির সব সূচকই চাপে থাকায় আসছে অর্থবছরের 6.5% জিডিপি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ রাজনৈতিক, অর্থনৈতিক এবং একই সঙ্গে নৈতিকভাবে ঠিক হয়নি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানী হোটেলের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক পর্যালোচনা জানাতেই সিপিডির এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন। মাত্র 4 মাসের মাথায় একটি জাতীয় বাজেট তৈরি করেছেন। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটটি এমন একটি সময় বিএনপি সরকারকে দিতে হয়েছে যখন অর্থনীতি বিভিন্নভাবে চাপের মুখে। এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় 4 বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। রাজস্ব আহরণ সব বেশ কিছু লক্ষ্যমাত্রা আর একটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করে সিপিডি। বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হবে যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরও বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরও ভালো হতো। বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। বরাবরের মতো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধে সিপিডির অবস্থান তুলে ধরেন। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বিনিয়োগ সহ অর্থনৈতিক গতিশীলতা সরকারের গ্যাস বেতন নিশ্চিত করার উপর অনেকটা নির্ভর করছে বলেও মনে করে সিপিডি। আমাদের তো বৈদেশিক। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। স্বাগত জানালেও তা বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বিনিয়োগ আনতে ব্রোকার নিয়োগ নয়, বরং বিনিয়োগের পরিবেশ উন্নয়ন প্রয়োজন। আর অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে খাতোয়ারি বরাদ্দ এবং এর বাস্তবায়নে সুশাসন জরুরি। একই সঙ্গে বিভিন্ন নীতি সুবিধা সর্বজনীন করার পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। 2026-27 অর্থ বছরের জন্য রেকর্ড 9,38,000 কোটি টাকার বাজেট খাতোয়ারি বরাদ্দ আর বড় অঙ্কের রাজস্ব লক্ষ্যমাত্রা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সব ছাপিয়ে জীবনযাত্রার ব্যয় কমানো এবং ব্যবসার পরিবেশ নিশ্চিতে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বড় বাজেট সমস্যা নয়, তবে ঘাটতি মোকাবেলায় কিছুটা চাপে পড়তে পারে সরকার। বহু জায়গায় কাটছাট করেছে, কর কমিয়েছে, বহু জায়গায় আপনার অনেক কিছু অ্যাডজাস্ট করা হয়েছে, সেটা আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এটা বড় বাজেট দিয়েছি, বিগত সরকার যে বাজেট দিয়েছে তাকে ছাড়াতে হবে, সেটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, সেটা নিয়ে আমার মতো বিরোধ নাই। কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেন অনিয়ম না হয়, রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেন আমরা ছোট ছোট ব্যবসায়ীরা, বড় ব্যবসায়ীরা, ইভেন সবাই যেন নিষ্পেষিত না হই। ওই যে আবার বলেছি, করের আওতা যদি বাড়াতে পারে সরকারের বাজেট কিছু না, বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে বলে আমি বিশ্বাস রাখি। যেটা ওনারা বিনিয়োগের ক্ষেত্রে দিচ্ছেন, এটা যদি এইভাবে দেখান, তখন পিআর হিসাবে, বাংলাদেশ সরকারের পিআর হিসাবে দেখাচ্ছে যে আমরা ইনভেস্টমেন্টের জন্য এত অস্থির হয়ে পড়েছি, আমরা যাকে তাকে কমিশন দিয়ে বলছি তোমরা নিয়ে আসো। তাহলে আপনি তো সবাইকে এখানে ব্রোকার বানিয়ে দিচ্ছেন। এইটা না করে আপনি যদি বিনিয়োগকারীকে যদি কোনো কর রেয়াতে সুবিধা দিতেন, তাহলে আপনি ওইভাবে যদি বলতেন যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমরা এখানে 1 বছরের জন্য এই ছাড়টা দিব, বা এটাকে আপনি কমিশন না বলে আপনি যদি কোনোভাবে ছাড় দিতেন, তাহলে কিন্তু আমাদের এই সাউন্ড অফ ডেসপারেশনটা হতো না। অগ্রিম কর ও উৎসে কর কমানো হলেও তা যথেষ্ট নয় উল্লেখ করে ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। চ্যালেঞ্জ হচ্ছে সুশাসন। আপনি যখন সুশাসন নিশ্চিত করবেন, ন্যায্য বিচারের ব্যবস্থা করবেন,
তখনই দেখবেন যে আপনার দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, সেখানে কর্মসংস্থান হবে, জবাবদিহিতার জায়গা থাকবে। বিলাসিতার কোনো শেষ নাই। যদি সরকার ওই অবাঞ্ছিত ব্যয়গুলো যদি কাটছাট করে সত্যিকারের, এবং সরকারি আমলারা যে পরিমাণ ব্যয় করে, আমি নিজেও দেখেছি নতুন গভর্নমেন্ট চেষ্টা করছে ব্যয় সংকোচন করা। দরকারি ব্যয় সেটা তো অবশ্যই করবে, মানে যেটা অপ্রয়োজনীয় ব্যয় সেটা যদি সরকার কন্ট্রোল করতে পারে তাহলে একটা বড় সাশ্রয় হবে এখান থেকে। তারা অগ্রিম কর থেকে শুরু করে উৎসে কর থেকে শুরু করে অনেক জায়গায় তারা অ্যাডজাস্ট করেছে, বাট প্রধান যেটা প্রয়োজন ছিল, যেটা আমরা সবসময় ব্যবসায়ীরা আজকে থেকে না বিগত 1 দশকে বলে এসেছি, ক্রমাগতভাবে আপনি 2.5% করে কমিয়ে এনে আপনাকে ভিয়েতনামের মতো একটা দেশের সাথে তুলনা করে আপনাকে 20% পরে আনতে হবে। না হলে আপনি যেভাবে বিদেশি বিনিয়োগের জন্য কাজ করছেন, বা আমরা বলতে পারি যে সরকার বা বেসরকারি কাজ সবাই যেভাবে বিদেশি বিনিয়োগের জন্য মরিয়া হয়ে পড়েছে, সেটা কিন্তু আপনি পাবেন না। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের দেয়া নীতি সুবিধা শুধু ব্যবসায়ীরাই যেন ভোগ না করে, বরং তা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায়, সেদিকে নজর দিতে হবে সরকারকে। যেহেতু ইনফ্লেশনকে কমানোর জন্য অনেকগুলো প্রায় 60টির মতো ভোগ্য পণ্যের উপর বিশেষ করে উৎসে কর ছাড় দেওয়া হয়েছে, বা অন্যান্য যে সমস্ত সুবিধাগুলো দেওয়া হয়েছে, এই সুবিধাটা যাতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসায়ীরাই সেই সুবিধাটা নিয়ে নিল, সেইটা যাতে না হয়, অর্থাৎ জনগণ যাতে তার বেনিফিটটা পায়, সেটিও মনিটরিং করার একটি বিষয় আছে। সামাজিক সুরক্ষা খাতে যেমন 1,45,000 কোটি টাকার যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে, সেই 1,45,000 কোটি টাকার যেই উপকারভোগী তাদের নির্বাচন এবং তাদের কাছে যাতে টাকাটা পৌঁছে, সেই জায়গাটা আসলে নিশ্চিত করতে হবে, যাতে ইনক্লুশন এররটা কম থাকে। স্পষ্ট না আসলে শিক্ষায় কোন জায়গায় বরাদ্দটা বেড়েছে। স্বাস্থ্যে অলমোস্ট ডাবল করা হয়েছে, যে স্বাস্থ্যের বরাদ্দ জিডিপির 1% উপরে, যেটি আগে তার কাছাকাছি অর্ধেকের কাছাকাছি ছিল। তো এখন কোন জায়গায় এই টাকাটা কোথায় কোথায় বরাদ্দ হবে তার কিন্তু ইঙ্গিত। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে সরকারকে আরও সুচিন্তিত নীতিমালা প্রণয়নের তাগিদ অর্থনীতিবিদদের। এরকম 41 লাখ ফ্যামিলি কার্ড। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের দাম কমার সুফল সারা দেশের মানুষই ভোগ করবে। সবার জন্য এটি ভালো খবর, শুধু বিএনপির জন্য নয়, মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা এটিকে দলীয় বাজেট বলছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। এ সময় বিরোধী দলকে ইঙ্গিত করে সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি একা সরকার গঠন করেনি, অনেক দল নিয়ে জোটবদ্ধ নির্বাচন এবং সরকার গঠন করেছে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মন্ত্রী জানান, এবারে বাজেট গরিব, দুঃখী, মেহনতি মানুষের বাজেট। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত, মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা, যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। এই বাজেট কি গণমুখী না? দরিদ্রমুখী বাজেট না? জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। আর যে সমস্ত অঙ্গীকার আমাদের ছিল তারুণ্যের জন্য এবং উদ্যোক্তা সৃষ্টির জন্য, তরুণ প্রজন্মের চাহিদা মেটানোর জন্য, সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেখানে। এই বাজেটে লুটপাট সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। বাজেট ঘোষণার একদিন পর কেন্দ্রীয় কার্যালয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে আওয়ামী লীগের রেখে যাওয়া পথেই বর্তমান সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, গার্মেন্টস খাতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকির মুখে পড়বে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জুলাই সনদের ভিত্তিতে বাজেট না হবার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। কর বৃদ্ধি যে করা হয়েছে, যেগুলো সাধারণ নাগরিক জীবনে, গার্মেন্টস শিল্পের উপরে অন্যান্য জায়গায় ইফেক্ট করবে, ভাষার সলচাতুরি ওনারা বলেছেন যে আমরা করের উৎস বাড়াচ্ছি, করের জাল তৈরি করে নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেটা এই বাজেটের একটা বড় বৈশিষ্ট্য, যে এত বড় ঘাটতি বাজেটের ব্যয় সংকুলান, ব্যাংক লোন করা হবে, তাতে আমার কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ
বেসরকারি বিনিয়োগ তো অটোমেটিক্যালি কমে যাবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি, বরং বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায় তা বাস্তবায়নও কঠিন হয়ে পড়বে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের জুমার নামাজ শেষে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এনসিপি, জামায়াত এবং 11 দলকে কোণঠাসা করার চেষ্টা করছে। যেখানে দেশে প্রতিষ্ঠান তৈরি করার কথা, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত হানছে। সরকার এস আলমের হাতে আবার ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এস আলম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের যারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং বাজেট ঘোষণার পর রাজধানীর খুচরা বাজারে নিত্যপণ্যের দামে তেমন পরিবর্তন হয়নি। চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের দামে। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এখনও পুরোপুরি বাজারে পড়েনি, তবে আশঙ্কা ঘুরছে মানুষের মধ্যে। কারণ গত সপ্তাহের তুলনায় ভোজ্য তেলের দাম লিটারে 5 টাকা বেড়েছে, আর মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। রিপোর্ট করছেন মেজবা রহমান। প্রস্তাবিত বাজেট ঘোষণার পর রাজধানীর বাজারগুলোতে এখনো বড় ধরনের মূল্য পরিবর্তন না ঘটলেও ব্যবসায়ীরা হিসাব কষতে শুরু করেছেন নতুন বাস্তবতায়। বাজেটের প্রভাব এখনো পড়েনি রাজধানীর মাছের বাজারে। ঈদের পর মাছের আমদানি বেড়েছে, দামও কিছুটা কমেছে দাবি ব্যবসায়ীদের। যে মাছ মোটামুটি দাম আগে থেকে একটু কমই আছে। গ্যাসের সাথে যে মাছ ছিল আপনার ঈদের আগে মাছের আমদানি কম ছিল, এখন আমদানি তো বেশি। এই কারণে এখন ক্রেতা কম, কিন্তু আমদানি বেশি, মাছের দাম ওরকমই হচ্ছে না। তবে স্বস্তি নেই মুরগির বাজারে। ঈদের পর দাম কমার বদলে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। এর পিছনে সিন্ডিকেটের দিকে আঙ্গুল ব্যবসায়ীদের। মুরগির দাম এই বছর আর কমে নেই, কারণ যে আগে যে ডাইরেক্ট গৃহস্থ মুরগি পালন করতো, ওই মুরগিগুলো আনলে ঢাকায় কুরবানির পর কম হইতো। এখন তো কোম্পানির হাতে ব্যবসা চলে গেছে, কোম্পানিরা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে। তবে ডজন প্রতি 10 থেকে 15 টাকা কমেছে নিম্নবিত্তের আমিষের একমাত্র ভরসা ডিমের দামের। গতকালকে বাজেট দিয়েছে, এখনো প্রভাব পড়ে না, কিন্তু কিছু কিছু প্রভাব আমরা সাধারণ দোকানদারে ওটার পাড়াইছি। এদিকে বাজেটের প্রভাব কাঁচা বাজারে এখনো পড়েনি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, বেশিরভাগ সবজি আগের দামেই চলছে, কিছু সবজির দাম কমেছে বলে দাবিও তাদের। ভোজ্য তেলের পাশাপাশি পোলাও চাল সহ অন্যান্য চালের দাম একটু বাড়তি, কিন্তু সাধারণ ক্রেতাদের কাছে এটি বড় ধরনের চাপ। দাম কি কিছুটা বাড়তি আছে, মাছ যেটা 500 টাকা রুই মাছ আজকে 600। অন্যান্য তুলনায় আজকে একটু দাম বেশি দেখা যাচ্ছে, মানে আগে যে আর কিনছি 1200, এখন দেখা যায় 1400, এরকম দাম বেশি। সবসময় বাড়ে কমার কোনো প্রশ্নই ওঠে না। বাজেট দেখবো যা হোক, এদেশে কোনো নিয়ন্ত্রণ নাই তো কাউরই। সরকার যে হোক হ্যার কামে করবো, আমাদের কাম আমরা করবো। বাজেটের প্রভাব সামনে কতটা পড়ে সেদিকে নজর ক্রেতা বিক্রেতাদের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। সরকার জনস্বার্থে 8 দিন হাসপাতালের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেবে এমন প্রত্যাশা লাইসেন্স বাতিল হওয়া হাসপাতালটির কর্তৃপক্ষের। শুক্রবার দুপুরে হাসপাতালে এক সংবাদ সম্মেলনে প্রত্যাশার কথা জানান 8 দিন হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম মুকুল। আগামী 30 দিনের মধ্যে লাইসেন্স বাতিল আদেশ পুনর্বিবেচনা করতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হবে বলেও তিনি জানান। বর্তমানে হাসপাতালটিতে 416 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া এনআইসিইউতে 60 জন নবজাতক শিশু, আইসিইউতে 20 জন, সিসিইউতে 4 জন রোগী ভর্তি রয়েছে বলেও তিনি জানান। 27 মে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে মর্মে 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে তা আমরা সঠিকভাবে প্রতিপালন করব। এক্ষেত্রে রোগীদের কোনো প্রকার ক্ষতি হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি এবং আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। আমাদের যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6টি শিশু মৃত্যুবরণ করেছে সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি।
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নারী শিশু সহ 12 জনকে পুষিন চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি এবং স্থানীয়দের বাধায় সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে ভুক্তভোগীরা। এদিকে শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বসবাসরতরা জানান, ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় তাদেরকে বাধা দেয় বিজিবি এবং স্থানীয়রা। বর্তমানে তারা সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন, জানান বিএসএফ এর পুষিন চেষ্টাকে প্রতিরোধ করতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুষিন নিয়ে ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেলা 11:30টার দিকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং বিজেপির এই নেতার সড়ক পথে যশোর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেন। দুদেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এবারই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠালো। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন চীন অনেক শক্তিশালী দেশে পরিণত হয়েছে, তারা তাদের জনগণের জন্য অনেক কল্যাণকর কাজ করে যায়। ঠাকুরগাঁয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী জানান, চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘায়ু হবে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সমর্থন, সেভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছে দুপক্ষ। চীন সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য আক্তার হোসেন, খালিদ মাহমুদ শ্যামল, সুলতানা জেসমিন এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। চীনের পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং। বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড কানেক্টিভিটি কিভাবে আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে কাজ করবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি আরও জানান, মাত্র 3.5 বছরের শাসনামলে তিনি একটি ভঙ্গুর রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিখাতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান। তার আদর্শকে হৃদয়ে ধারণ করার মধ্য দিয়েই তাকে যথাযথভাবে সম্মান করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে
ঠিক তেমনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের সর্বপ্রথম সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ জয়লাভ। এসব জিয়াউর রহমানের। নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিট চালু করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। বলেন, ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে, তবে নতুন সরকার চাইলেই তাৎক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারে না। বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গেও জড়িত। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে, রাতারাতি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। জানান, বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা ঠিক থাকলেও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়েই গেছে। অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন করায় উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। এর মূল কারণ বিতরণ লাইনের সমস্যা বলেও মন্তব্য করেছেন ইকবাল হাসান মাহমুদ। নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে, তো প্রত্যেকটা জেনারেশনের নিজেদের একটা ক্যারেক্টার আছে। ইন্ডিয়াতে যেটা আসতেছে, ইন্ডিয়ানেরও একটা নিজস্ব ক্যারেক্টার আছে। এগুলোকে যখন এক করে সমন্বয় করে এক জায়গায় নিয়ে এসে যখন থেকে সব পাওয়ারকে একত্রিত করা হবে, তার জন্য একটা সিস্টেম তৈরি করতে হয়। সিঙ্ক্রোনাইজেশন বলে আর কি যেটাকে। সেই সিঙ্ক্রোনাইজেশনটা করার জন্য আমাদের পিজিসিবি কতখানি রেডি, আমার ডিস্ট্রিবিউশন কতখানি রেডি, এইটা নিয়ে পর্যালোচনা করলাম। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিতেই সভ্যতা এগিয়ে যায় মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শিক্ষার মধ্য দিয়ে জাতিকে গড়ে তুলতে পারলে তরুণদের উদ্ভাবনী শক্তি বাংলাদেশকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ আয়োজিত স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। শুক্রবার রাজধানীর সূত্রাপুরের কিশোরী লাল জুবিলি স্কুল ও কলেজে এ আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, ব্যবহার ও শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়েছে, যাতে তরুণরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে পারে। আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি জাতি হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এর পাশাপাশি আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে সকল রাষ্ট্র রয়েছে তারা শক্তিশালী হতে পেরেছে, কারণ তারা প্রযুক্তি এবং বিজ্ঞানের উপরে দীর্ঘদিন যাবত, দীর্ঘ শতকের পর শতক যাবত তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের জাতিকে উন্নত করেছে। হাম উপসর্গে দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে গত 24 ঘন্টায় এই রোগে আক্রান্তের সংখ্যা 1153 শিশু। হামে জ্বর এবং র্যাশ সেরে গেলেও অনেক শিশু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সময় নিচ্ছে। সংক্রমণ এবং পরবর্তী জটিলতা হিসেবে ভুগছে আরও অনেকেই। চিকিৎসকরা জানান, হাম ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে সমস্যা বাড়াতে পারে, তাই সুস্থ হবার পরেও শিশুদের পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। 5 মাসের শিশু সাইফার কান্না থামছেই না। রাজধানী শিশু হাসপাতালে 5 দিন চিকিৎসার পরও শ্বাসকষ্টজনিত সমস্যা তাকে ভোগাচ্ছে। স্বজনরা বলছেন, হাসপাতালে ভর্তির সময় জ্বর, সর্দি ও শরীরে লাল র্যাশ ছিল শিশুটির শরীর জুড়ে। বাচ্চার জ্বর ছিল, জ্বর থেকে 3 দিন পর থেকে তার হামের সমস্যা, তারপরে 6 দিনের দিন এখানে নিয়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। কুর্মিটোলা জেনারেল হসপিটালে নিয়ে গেছিলাম প্রথমে। হ্যাঁ, ওইখানে জরুরি বিভাগে নিয়ে গেছি, বলছে এটা হাম, তো ওখানে সিট পাই নাই। সিট না পাওয়ার কারণে তারপর ওনারা এখানে রেফার করছে যে ওখানে আপনারা পেতে পারেন, ওখানে যান। তারপর আমরা এখানে আসছি। হামের সাথে নিউমোনিয়ায় আক্রান্ত ছোট্ট শিশু মোহাম্মদ। হাসপাতালের ওয়ার্ডে বাবার কোলেই যেন স্বস্তি খুঁজছে অবুঝ শিশু। হাম ভালো হলেও সারছে না তার শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের সমস্যাটা ওর আগে থেকে প্রায় আজকে 1.5 মাসের উপরে। এটা নিয়েই ঘুরতে ঘুরতে তার মধ্যে হাম হয়েছে। এখন হাম আল্লাহর মধ্যে মোটামুটি ভালো হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে এই ইয়েটা ভালো হচ্ছে না, শ্বাসকষ্টটা ভালো হচ্ছে না।
সাইফা ও মোহাম্মদের মতো শিশু আলমাসের অবস্থাও একই। নোয়াখালী থেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি থাকার পর এখন কিছুটা সুস্থ, তবে স্বস্তিতে নেই। গত শুক্রবারে ভোর 4টার সময় আসার পরে এখানে ভর্তি দিয়েছে। ভর্তি ছিল 4 দিন। 4 দিন পরে ওনারা ডাক্তার বলছিল যে শ্বাসকষ্ট বেশি, ওনার যে কোনো সময় আইসিইউ লাগতে পারে। পরে ওনারা আইসিইউ আবেদন করছে। 2 দিন পরে আইসিইউ পাইছি। আইসিইউতে 2 দিন ছিল। 2 দিন পরে এখন একটু ভালো হচ্ছে, এখন বেডে দিচ্ছে আর কি। আর সিট খালি না থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত 1 মাসের শিশুকে নিয়ে অক্সিজেন সহ অন্য হাসপাতালে ছুটতে হলো হতভাগা এক পরিবারকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি মিছিল টিএসসিতে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। কোস্ট গার্ডের নিয়মিত অভিযান এবং তৎপরতার কারণে জলদস্যুরা কোণঠাসা হয়ে মংলায় হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন বাহিনীর পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমে ব্রিফিংয়ে তিনি সব কথা বলেন। তিনি জানান, সুন্দরবনে বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম, বিশেষ করে পুশিন প্রতিরোধে গত 5 মাস ধরে সুন্দরবনে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে 2টি বিশেষ অভিযান পরিচালিত করছে কোস্টগার্ড। অভিযানে অস্ত্র, গোলা বারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে কোস্টগার্ড। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 41 জনকে উদ্ধার করেছে তারা। জোনাল কমান্ডার জানান, সুন্দরবনে আগে পুশিন হলেও এখন একেবারেই সেই সুযোগ নেই। সুন্দরবনের বাকি 6-7টি জলদস্যু গ্রুপকেও আইনের আওতায় আনার কথাও জানিয়েছে কোস্টগার্ড। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিন। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বাজেটের 80% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। চাপে থাকা অর্থনৈতিক বাস্তবতার বাজেটে মূল্যস্ফীতি নামানো কঠিন হবে মনে করে সিপিডি। বিনিয়োগ আনতে ব্রোকার নিয়োগ নয়, পরিবেশ উন্নয়নে গুরুত্ব ব্যবসায়ীদের। দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বাজেটে, অভিযোগ জামায়াতের। অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি মন্তব্য নাহিদ ইসলামের। কুষ্টিয়া সীমান্তে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। দুদেশ একসঙ্গে কাজ করলে সমস্যা থাকবে না, বাংলাদেশে পৌঁছে বলেছেন নতুন হাই কমিশনার ত্রিবেদী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। নটে রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।